মজা করার জন্যই করেছিলেন, কিন্তু সেই এলিফ্যান্টের হাত ধরেই হয়তো গণেশের সিদ্ধি লাভের মন্ত্রটা ভারতের হাতে এলো। লাঞ্চের পরে চন্দ্রশেখর ইংল্যান্ডকে একেবারে ঘায়েল করে দিল। গাভাস্কারের ইনিংসটা মানে আমার মতে গাভাস্কারের সেরা টেস্ট ইনিংস। বিশ্বনাথকে যদি নামানো হতো তার জায়গা মতো, তাহলে বলা যায় না মাইক ব্রেয়ারলিকেও হয়তো লয়েডের মতো শুনতে হতো যে তোমার অধিনায়কত্বে কিছু ভুল রয়ে গেছে। নমস্কার, উইলোর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায়। কলরব দা, উইলোর উইলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে আমরা এমন একটা মাঠ নিয়ে কথা বলবো ইংল্যান্ডের, যে মাঠটার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধুমাত্র ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রেক্ষিতে নয়, বিশ্ব ক্রিকেটে সেই মাঠটার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এই মাঠেই শচীন তেন্ডুলকর তার ১০০তম টেস্টটা খেলেছিলেন। আবার এই মাঠেই ভারত ইংল্যান্ডে প্রথমবারের জন্য জয়ের মুখ দেখে। কলরবদা, আজকের বিষয় ওভাল, যেখানে ভারত এবারে সিরিজের শেষ টেস্টটা খেলবে। ওভালটা নিয়ে আসলে ওভালের মাঠটা ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে, টেস্ট ক্রিকেট তো বটেই, এটার একটা গুরুত্বের সবচেয়ে বড় কারণ হচ্ছে ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট খেলা হয় ওভালে। 1880 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হয়, সেই হচ্ছে প্রথম ম্যাচ ইংল্যান্ডের মাঠে। আর এর সঙ্গে আরো একটা জিনিস আছে, তার ২ বছর বাদে 1882-তে যে টেস্ট ম্যাচটা ওভালে হয়েছিল, যার বর্ণনা বিখ্যাত একটা লেখা আছে, ডেভিল কার্ডাস লিখেছিলেন, পুরোটাই কল্পনা এবং হয়তো স্কোর কার্ডের উপর ভিত্তি করে, অসাধারণ লেখা। এবং সেখান থেকেই কিন্তু অ্যাশেজ টার্মটা জন্ম। এই 82 টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার একটা অসাধারণ জয়, এবং সেখান থেকে অ্যাশেজ কথাটার উৎপত্তি। আমি আপনাকে একটুখানি থামাচ্ছি কলরবদা, সেটা হচ্ছে আমাদের দর্শকদের সুবিধার জন্য আমরা জানিয়ে দিই যে আমাদের যদি আপনারা পেছনে দেখেন উইলোর উইলের পেছনের দিকের ভিডিওগুলো, সেখানে একটা ভিডিও রয়েছে যেখানে আমরা আলোচনা করেছি অ্যাশেজের জন্ম নিয়ে, এবং আমরা এই ভিডিও ডেসক্রিপশনেও তার লিঙ্কটা দিয়ে দেবো। কোনো উৎসাহী দর্শক আর একবার দেখে নিতে পারেন অ্যাশেজের জন্ম কাহিনী। বেশ, এবার এর সঙ্গে সেই কারণেই বেশিরভাগ ইংল্যান্ডে যখন টেস্ট সিরিজ খেলা হয়, ওভালেই শেষ টেস্টটা খেলা হয়। আচ্ছা, দেখলে দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট শেষ হচ্ছে ওভালের টেস্ট দিয়ে। আচ্ছা, হয়তো এই কারণেই ওভালের মাঠে ৩ দেশের ৩ বিখ্যাত ব্যাটসম্যান বা ব্যাটার, এখনকার ভাষায় বললে ব্যাটার, ৩ যুগের, তারা তাদের শেষ টেস্ট ম্যাচ খেলেছেন। আচ্ছা। জ্যাক হবস ইংল্যান্ডের, অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, এবং ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। এরকম আরো অনেকে আছেননি, কিন্তু এই ক্রিকেটের ৩ যুগের ৩ ব্যাটিং দিকপাল, এরা ওভালের মাঠেই তাদের শেষ টেস্ট খেলেছেন। তাই সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের প্রাঙ্গণে ওভালের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আর ভারতের গুরুত্বের কথা তুমি তো বললে, দুটো বড় গুরুত্বপূর্ণ ব্যাপার ভারত করেছে। তো সেগুলোর মধ্যে আমরা শুরু করব 1936 সালে। 1936 সালে ভারতের যে ইংল্যান্ড সফর, তাতে ভারত ওভালে টেস্ট খেলে প্রথমবার ভারতের। সেই ম্যাচটাতে ভারতের পক্ষে গুরুত্বপূর্ণ বলবার 2-3টে জিনিস আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ভারত হেরেছিল ম্যাচটা 9 উইকেটে। এবার তার মধ্যে গুরুত্বপূর্ণ বলতে যেটা আছে, একটা হচ্ছে ভারতীয়দের তরফে সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ফলো অন করতে নেমে ভারতের হয়ে ইনিংস পরাজয়টা বাঁচিয়েছিলেন যারা, তাদের মধ্যে ভারতের ক্রিকেটের
আহ, অন্যতম রান পুরুষ সিকে নাইডু একটা 81 রানের ইনিংস খেলেছিলেন আচ্ছা। এবং সেই খেলবার সময় সিকে নাইডুর পেটে বিপক্ষের পেস বোলার গাবি অ্যালেনের বলে পেটে একটা বিচ্ছিরি চোট পান, তা সত্ত্বেও কিন্তু ব্যাট করে গেছিলেন এবং যখন না ভারত ইনিংস পরাজয়টা থেকে বেরিয়ে আসে তিনি 81 রানে আউট হন। আর এর সঙ্গে যেটা আছে, মার্চেন্ট এবং মুস্তাক প্রথম ইনিংসে ভারতকে একটা 100 রান নয় 81 রানে একটা জুটিতে তারা ভারতকে ভালোই একটা শুরু করে দিয়েছিলেন, কিন্তু সব মিলিয়ে ভারতের পক্ষে খুব একটা বলবার কিছু ছিল না। 9 উইকেটে ভারত টেস্টটা হেরে যায়। অবশ্যই। এইটা 36 সালের ঘটনা। এরপর বোধহয় 46-এ। 46 ওভাল তখন 3 দিনের টেস্ট হতো। আচ্ছা। তৃতীয় দিনটা বৃষ্টির জন্য ধুয়ে গেল, প্রথম দিনেও অনেকটা বৃষ্টির জন্য খেলা হয়নি। তো এর মধ্যে ভারতের ওপেনিং পার্টনারশিপে আবার একটা 90-এর ঘরে পার্টনারশিপ করলেন মার্চেন্ট এবং মুস্তাক। মার্চেন্ট সেঞ্চুরি করেছিলেন 128, কিন্তু তার সেই সেঞ্চুরি থেকেও বেশি মজার হচ্ছে, হয়তো বৃষ্টির কারণেই হবে, ইংল্যান্ডের ডেনিস কন্টনের নামটা অনেকেই হয়তো মনে রাখবেন বা জানেন। এবং কপ্টান ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে পোস্টেড ছিলেন। আচ্ছা। ইন্দোরের কাছে একটা জায়গাতে, তো সেখানে এবং তিনি হোলকার দলের হয়ে রঞ্জি ট্রফিও খেলে গেছেন। আচ্ছা। এখানে কম্পটনের কন্ট্রিবিউশন ছিল অ্যাজ এ ফুটবলার। ওকে। ডেনিস কম্পটন একসময় নিয়মিত আর্সেনাল দলের হয়ে ফুটবল খেলতেন এবং ইংল্যান্ডের হয়ে কয়েকটা আনঅফিসিয়াল ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছেন। আচ্ছা। মার্চেন্ট রান আউট হন, একটা বল মিডনের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল দিতে যাচ্ছেন, পার্টনার ছিলেন মানকার্ট মার্চেন্টের পাঠিয়ে দিয়েছেন। মার্চেন্ট হয়তো একটু স্লো ছিলেন, কম্পটন মিডন ফিল্ডিং করতে এসে ওখান থেকে বলটাকে সোজা একটা কিক করেন, বলটা এসে স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দেয়, মার্চেন্ট তখন ক্রিজের বাইরে। মানে ফুটবলের শট করে বিপক্ষের ব্যাটারকে রান আউট করা, এটা বোধহয় ক্রিকেটের মাঠে তার আগে তো হয়নি, পরবর্তীকালে হয়েছে কিনা রেকর্ড কেটে দেখতে হবে। তো 46-এর ম্যাচ বলতে বাকি ম্যাচটা এত বেশি বৃষ্টি হয়েছিল, ইংল্যান্ড তাদের মানে ড্র হওয়া ম্যাচে সম্ভবত দুটো উল্লেখযোগ্য ঘটনা আমি বললাম, মার্চেন্টের 100 রান এবং তার আউট হওয়া। এই গেল 46। এবারে আসি 52, পরের সফর। 52-তে বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দেয়, না হলে ভারত হয়তো আবার ইনিংসে হারত। প্রথম ইনিংসে ভারত আউট হয়ে গেছিল, স্কোরটা দেখে নি একবার, অল আউট হয় 98 রানে, এটা হচ্ছে প্রথম ইনিংসে। ইংল্যান্ড মোটামুটি ভালো রান করছে এবং মাঠে বৃষ্টি ছিল ভালো মতো। তো ভারত প্রথম দুটো দিন ধরে ইংল্যান্ড ব্যাট করে, প্রথম দিনে ইংল্যান্ড 264 রান করে, পরের দিন ইংল্যান্ড ডিক্লেয়ার করে দেয়। এইবারে তারপরে ভারত ব্যাট করতে নেমে প্রায় হেডিংলে রেকর্ডটার কাছাকাছি চলে গেছিল, 6 রানে ভারতের 5টা উইকেট পড়ে যায়। তারপরে হাজারে একটু আটকান, 30-এর ঘরে রান করেছিলেন, তো ভারত শেষ করে 98 রানে, যথারীতি ফলো অন। কিন্তু এবারে ভারতের 8 জন সিঙ্গেল ডিজিটস করে আউট হয়ে গেছিলেন। বেটসার 5টা, ট্রুম্যান 5টা। সেই সিরিজ ট্রুম্যান বেটসারের দাপটে ভারতের কাহিল অবস্থা হয়েছিল। ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল ফলো অন করাবে। অধিনায়ক হাটান বলেও ছিলেন হাজারেকে যে তোমরা ফলো অন করছো, কিন্তু তারপর এত বৃষ্টি হয় যে খেলাটা কন্টিনিউ করেনি, ভারতকে ব্যাটও করতে নামতে হয়নি। তো ওই সিরিজে ভারত এই ম্যাচটা, ওভালের টেস্টটা বেঁচে যায় বৃষ্টির কারণে। আচ্ছা। এই হচ্ছে 52। এরপর ভারত খেলে 59-এ। এরপর আসছি 59-এ। 59-এ ভারতের কিন্তু হার। আগে ব্যাট করতে নেমে ভালো ব্যাটিং উইকেটে ভারত 140 রানে অল আউট হয়ে যায়। তারপরে ইংল্যান্ড আবার মোটামুটি রান করে ভালোই, পরে দ্বিতীয় ইনিংসেও ভারতের ব্যাটিং এ কিন্তু আবার বিপর্যয়,
সব শুদ্ধ বোধহয় কত 194 অল আউট, মানে এবং পরে এটা ইনিংসে ভারত হেরে যায়। আচ্ছা এবং এই সিরিজটাতে ভারতের সবচেয়ে খারাপ পারফরমেন্স সমস্ত ইংল্যান্ড সফরে, তো 5-0 হেরেছিল। এবং আচ্ছা এই সিরিজে 10টা ইনিংসের মধ্যে ভারত 7 বার 200 অল আউট হয়ে যায়। আচ্ছা মানে এই 59 অব্দি ভারতের ক্ষেত্রে কিন্তু ওভালের মাঠে বলবার মতো বলতে হয়তো সেই মার্চেন্টের সেঞ্চুরি, আর বিশেষ নেই অবশ্যই কোনো দিকেই না, ব্যাটিং বোলিং প্রায় কোনো দিকেই নয়। এক্স্যাক্টলি কোনো উল্লেখযোগ্য পারফরমেন্স নেই। এরপর 1967 সফরে ভারত এখানে টেস্ট খেলেনি, তারপর সরাসরি 1971 0-0 অবস্থায় সিরিজের শেষ টেস্ট খেলতে নাম এবং ইতিহাস তৈরি। হ্যাঁ, ওভালের এই 71-এর টেস্টটা আর কি, এটা আমার কাছে অনেকের কাছেই, আমার কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার মনে আছে এই কারণে, মানে টেস্টের ঠিক ভারত যখন জিতছে আচ্ছা সেটা মিলিয়ে শুনেছিল আমরা রেডিওতে, তখন টেলিভিশনের ব্যাপার ছিলই না। তো সেই রিলেশনটা অদ্ভুত ভাবে হয়েছিল। তখন কলকাতা শহরে মাঝে মাঝেই পাওয়ার কাট হতো। তো অন্ধকারের মধ্যে আমাদের প্রতিবেশী কয়েকজন ভদ্রলোক থাকতেন ব্যাচেলার মেস করে, সেখানে রেডিওতে রিলে শুনছিল আমরা পাড়ার কয়েকজন কিশোর বা কম বয়সীরা, সেখানে ভারতের সেই উইনিং স্ট্রোক, উইনিং মোমেন্ট গুলো, শেষ 2-3-4 ওভার, সেইটা কিন্তু রিলে শোনা, এবং তারপরে হইচই করা, মিষ্টি খাওয়া, মানে সেই কাকু, আমরা তখন তো কাকু বলতাম না, তখন আমরা না মানে আঙ্কেল বা কিছু একটা বলা হতো, আমার ঠিক মনে পড়ছে না। তারা প্রায় সবাই সাউথ ইন্ডিয়ান ছিলেন, তারা আর কি মিষ্টি এনে খাইয়েছিলেন আমাদের, সবাই মিলে মিষ্টি খেয়েছিলাম। এইটা হচ্ছে 71-এর আমার স্মৃতি, সবচেয়ে বড় স্মৃতি এটা। এবং এর সঙ্গে যেটা আর একটা পরে পড়েছি, সেই দিনটা ছিল গণেশ চতুর্থী, এবং বম্বে আর মহারাষ্ট্রের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে, পুজো হচ্ছে গণেশ চতুর্থী। এবং সেই গণেশ চতুর্থীর দিন ভারতের এই জয়টা হয়েছিল, এবং এই জয়ের মধ্যে আরেকটা, ভারতের যে 11 জনের দল ছিল তাতে প্রথম 6 জন ব্যাটিং অর্ডারে, বিশ্বনাথকে বাদ দিলে সবাই বম্বে, গাভাস্কর, অশোক মানকর, ওয়াদেকার, সরদেশাই প্রথম 4 জন, তারপর বিশ্বনাথ, সরাসরি একনাথ সোলকার, এবং ভারতের এই যে 5 জন ছিলেন এর সঙ্গে, তো এই আর উইকেট কিপার ইঞ্জিনিয়ার। তো এই 11 জনের মোর দ্যান 50% হচ্ছে মুম্বাইয়ের। আর মুম্বাইয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান গণেশ চতুর্থীর দিনেই ভারত এই টেস্ট ম্যাচটা জেতে। আর তার আগের দিনে একটা মজার ঘটনা ঘটেছিল, অ্যাকচুয়ালি দুটো মজার ঘটনা। আমরা সবাই জানি চন্দ্রশেখরের 38 রানে 6 উইকেট ছিল ম্যাচ উইনিং পারফরমেন্স, ইংল্যান্ডকে 101 রানে আউট করে দিয়েছিল, অল আউট। তো এবারে তার মধ্যে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে ইংল্যান্ড তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে, প্রায় 100 কাছাকাছি লিড, নেমে নড়বড়ে অবস্থা, 3 উইকেটে 24 লাঞ্চের সময়। ঠিক সেই সময়টায়, লাঞ্চের মধ্যবর্তী সময়, ভারতীয় কিছু উৎসাহী দর্শক মাঠে একটা বাচ্চা হাতি বেলা নামে, তাকে পুরোপুরি সাজিয়ে টাজিয়ে নিয়ে আসা হয়, মানে এলিফ্যান্ট ইন দ্য স্টেডিয়াম, এরকম একটা ব্যাপার ঘটে যায়। তারা মানে মজা করার জন্যই করেছিলেন, কিন্তু সেই এলিফ্যান্টের হাত ধরেই হয়তো গণেশের সিদ্ধি লাভের মন্ত্রটা ভারতের হাতে এলো। লাঞ্চের পরে চন্দ্রশেখর ইংল্যান্ডকে একেবারে ঘায়েল করে দিলেন। জন এড্রিসকে যে বলে আউট করেছিলেন চন্দ্রশেখর, বলটা একটা ফাস্টার ডেলিভারি ছিল, ফাস্টার স্ট্রেট ডেলিভারি। চন্দ্রশেখর যখন বল করতে যাচ্ছেন, তখন মিডন বা মিড অফে দাঁড়িয়ে থাকা দিলীপ স্যার দেশাই হঠাৎ চেঁচিয়ে ওঠে, মিল রিফ, মিল রিফ। মিল রিফটা তখন ইংল্যান্ডে খুব তেজি দ্রুতগামী একটা রেসের ঘোড়া। আচ্ছা, এবং চন্দ্রশেখর পরে নাকি বলেছিলেন যে ওই মিল রিফটা থেকে মাথায় ওর একটা ফাস্টার ডেলিভারি দেওয়ার আইডিয়া এসেছিল, যেটা জন রেডিসকে ফিরিয়ে দেয়।
তো এই এর সঙ্গে আরেকটা ঘটনা বলি, এর মধ্যে সবগুলোর সঙ্গে মানে মজার ঘটনা এগুলোই সবই, এগুলো কোনোটাই কিন্তু ক্রিকেটের স্কোরের সঙ্গে নয়। না আমরা একদম গেমসম্যানশিপ বলি না, তো গেমসম্যানশিপের একটা ঘটনা এখানে বলি। এবারে গেমসম্যানশিপ করেছিলেন একনাথ সোলকার, শর্ট লেগের বিখ্যাত ব্যাটার, বিখ্যাত ফিল্ডার, দুখানা দারুণ ক্যাচ ধরেছিলেন। আর দ্বিতীয় যে ক্যাচটা, অ্যালান নটকে যে ক্যাচটা নিয়েছিলেন, সেটা ছবিটা এখনো ফিল্ডিং এর বিখ্যাত ছবির মধ্যে একটা, ভেঙ্কটের বল নিয়েছিলেন। তো সেই নটের ক্যাচটার আগে একটা ঘটনা আছে। ঘটনাটা এরকম, অ্যালান নট যখন ব্যাট করতে নামতেন, নেমে এসে ক্রিজে ব্যাটসম্যানরা গার্ড নেন, গার্ড নিয়ে কেউ বুট দিয়ে কেউ ব্যাট দিয়ে মার্ক করেন। নটের একটা স্বভাব ছিল, নট উইকেটের থেকে বেলটা তুলে নিয়ে মার্ক করতেন। এটা অনেকেই জানতেন, ইন্ডিয়ানরা করেছিলেন। নট ব্যাট করতে আসছে তখন ইংল্যান্ডের মধ্যে 4 উইকেটে 49 বা এরকম কিছু রান হবে, বেশ কঠিন অবস্থা। সোলকার ওয়াদেকারের সঙ্গে একটু চুপি চুপি কথাবার্তা বলে টুক করে বেল দুটোকে নিজের পকেটে তুলে শর্ট লেগে গিয়ে দাঁড়িয়ে আছে। নট এসে গার্ড দিয়েছেন, নিয়ে এবারে দেখছেন বেলটা কোথায়, পাচ্ছেন না। তারপরে ঠিক আছে, অন্য মানে নিজে ব্যাট দিয়ে বা বুট দিয়ে দাগটা কাটলেন। তো এবারে জানি না তাতে নটের মনঃসংযোগ, এবং সোলকার ঠিক তারপরই টুক করে বেল দুটো উইকেটে বসিয়ে দিলেন। এইখানে নটের মনঃসংযোগ কোনোভাবে বিঘ্নিত হয়েছে কিনা জানা নেই, কিন্তু তার মিনিটের মধ্যেই নট উইকেট থেকে বিদায় নেন। সোলকারের সেই বিখ্যাত ক্যাচ, এবং এটাকে যদি গেমসম্যানশিপ বলো তো গেমসম্যানশিপ, কিন্তু এটা একটা খুব মজার ঘটনা, যেটা ইংল্যান্ডকে মানে নটের উইকেটটা নিতে হয়তো সাহায্য করেছিল। কারণ আমি বলছি না যে এই কারণেই নট আউট হয়েছিলেন, কিন্তু এটা একটা মজা। অবশ্যই একটা মজার ঘটনা বলি, সেটা এই ম্যাচেরই প্রথম ইনিংসে। এটা হচ্ছে গাভাস্কার ব্যাট করছেন, বল করছে জন স্নো। তখন বোধহয় ভারতের গোটা 20 রান 1 উইকেটে। স্নোর একটা বাউন্সার পুরো লাফায়নি, লো এসে গাভাস্কারের প্রায় বডি ছুঁয়ে বেরিয়ে গেছে। গাভাস্কার ডাক করতে গিয়ে বডিতে ঝাঁকুনি লেগেছে, আর গলায় একটা সোনার চেন পরা ছিল, চেনটাকে খুলে পড়ে যায়। ক্লোজ ইনে ফিল্ডিং করছিলেন ইংল্যান্ডের রে রিংওয়ার্ড, ক্যাপ্টেন। তিনি ওটা তুলে নিয়ে গাভাস্কারকে দিয়ে বলেন, ভাই ব্যাট করার সময় গায়ে সোনার গয়নাটা পরে দেখো না। তারপর আর কি, এবার গাভাস্কারের আউটটাও সেই ইনিংসে মজা। মাঝখানে একটা ওভারের ফাঁকে একটা কালো ল্যাব্রাডর কুকুর মাঠে ঢুকে পড়ে, এবং জন স্নো বল করছিলেন। স্নো ফুটপ্রিন্ট গুলো শুকতে শুকতে এগিয়ে যায়। তারপরে গিয়ে গাভাস্কার দাঁড়িয়ে আছে, গাভাস্কারের পাশে গিয়ে কুকুরটা দাঁড়িয়ে। গাভাস্কার সম্বন্ধে যারা জানেন তারা জানেন গাভাস্কারের একসময় কুকুর, সাংঘাতিক কুকুরের বয়স ছিল। এ নিয়ে অনেক মজার মজার গল্প আছে, যেগুলো বলছি না আমি। তো গাভাস্কার এদিকে বলছেন, আমি ভাব করছি খুব নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছি, আসলে আমার কিন্তু বুকের মধ্যে ধুকপুক করছে। এবার তার ঠিক কয়েকটা বল পরেই গাভাস্কার আউট হয়ে যান। তো তিনি বলেছেন যে অনেকে হয়তো মনে করবেন কুকুরটা উইকেটটা নিয়েছিল, আসলে নয়, ওর বলটা বেশ ভালো বল ছিল, আমি খেলতে পারিনি। তো এইগুলো হচ্ছে ওভাল টেস্টে 1971। আমি স্কোর কিছু বললাম না, স্কোর মোটামুটি সবাই জানেন। সেটা হ্যাঁ, মানে এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর মানে চর্চা হয়েছে। শেষে আর একটা ঘটনা আমি যোগ করি, এই ম্যাচের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওই বছরে ভারত দুটো দেশকে হারিয়েছিল তাদের দেশে, একটা ওয়েস্ট ইন্ডিজ, একটা ইংল্যান্ড। দুটোতেই যখন জয়ের রানটা ওঠে, মাঠে একজন কমন ক্রিকেটার, সৈয়দ আবিদ আলী। গাভাস্কারের সঙ্গে আবিদ আলী মাঠে ছিলেন যখন ভারত ম্যাচ জেতে। আর ওভালে উল্টো দিকে ছিলেন ইঞ্জিনিয়ার, উইনিং হিটটাই আবিদ আলী করেন, বাউন্ডারি মারেন, তারপর মাঠের থেকে দর্শকদের এড়াবার জন্য দৌড় মারেন, এড়াতে পারেননি। তারপর আবিদ আলীকে মাঠের দর্শকরা চেয়ার করে নিয়ে এসেছিলেন, সেই ছবি অনেক জায়গায় এখন পাওয়া যায়। তো এই ঘটনা দু একটা ছোট ছোট ঘটনা, যেগুলোর সঙ্গে 71 সালের ওভাল জড়িয়ে আছে, এবং এটা ভারতের কাছে একটা
মানে ল্যান্ডমার্ক ভিক্টরি আরো বড় কারণে, কেননা ইংল্যান্ড তখন মোটামুটি ভাবে ক্রিকেটের সেরা দল বলে ধরা হয়। ঠিক। তো সেই দলকে তাদের ঘরের মাঠে হারানো, সেটা একটা বিশাল বড় বলে মনে করা। অবশ্যই সম্ভবত ভারতের খেলা স্মরণীয়তম ওভাল টেস্ট। তো অবশ্যই এর পরের টেস্টটাও মানে কম ঘটনাযুক্ত নয়, তা সেই ঘটনাবহুল নয়, আহ এবং খুব স্মরণীয় টেস্ট সেটাও, এবং আক্ষেপও বোধহয় রয়ে গেছে সেই 79 সালের টেস্ট ম্যাচটা নিয়েও। 1979টা একাত্তর থেকেও হয়তো স্মরণীয় হতো, কারণ ভারত একটা প্রায় বিশ্ব রেকর্ড গড়তে চলেছিল। ঠিক। 9 রান বাকি থাকতে ভারতের রান থেমে যায় এবং ভারত ম্যাচটা ড্র হয়ে যায়। ঠিক। মানে সেটা ভারত তাড়া করছিল 437 রান, মানে 438 রান, 438 রান টার্গেট তাড়া করছিল ভারত, এবং সেটা ম্যাচের শেষ দিনে। এবার এখানে এবং এই ম্যাচটাতে ভারত যদি জিততো তাহলে সত্যি সত্যি একটা ইতিহাস হতো। এই প্রসঙ্গে একটা জাস্ট এই ইতিহাসের ঘটনা বলার আগে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে 400 রানের পর তাড়া করে ফোর্থ ইনিংসে ভারত 3বার করেছে। একটা সাকসেসফুল, যেটা আমরা জানি 76-এ পোর্ট অফ স্পেন, একটা হচ্ছে অ্যাডিলেডে 445 করে হেরে যায় অস্ট্রেলিয়া সফরে, আর এইটা হচ্ছে তৃতীয় ঘটনা যেখানে ম্যাচটা ড্র হয়ে যায় 9 রান বাকি থাকতে ভারত, মানে ম্যাচটা ভারত ড্র করে দেয়। এবং এই তিনটে ঘটনা উল্লেখযোগ্য হচ্ছে, তিনটেই কিন্তু হয়েছে 3টে ওভালে। আচ্ছা। পোর্ট অফ স্পেনের তিনটেই প্রথম কথা বিদেশে, 3টে মাঠের নামেই কিন্তু ওভাল আছে। ওভাল আছে ত্রিনিদাদে কুইন্স পার্ক ওভাল, অ্যাডিলেড ওভাল, লন্ডনে ওভাল, দা ওভাল বলা হয়। এখন নামটা কিয়া ওভাল বলে বলা হয় বোধহয়। এটা আর এই আরেকটা ঘটনা যেটা, সেটা হচ্ছে কিন্তু 3টে ঘটনাই ঘটেছিল, তুই এই সময়টা দেখো, খুব কাছাকাছি 77-78 মানে এই 3 বছরের মধ্যে ঘটেছিল। এই সময় ভারতে কিন্তু কোনো পঞ্চপাণ্ডব ব্যাটার ছিলেন না, যেটা এখনকার এবং এই কৃতিত্বটা কিন্তু পরবর্তীকালে ভারতীয় ব্যাটিং অনেক কিছু করেছে, অনেক নামি নামি ব্যাটসম্যান এসছেন, ফ্যাব 4, ফ্যাব 5 হয়েছে। এই সময়টা কিন্তু ভারতে সেরকম কেউ ব্যাটিং এ ছিলেন না। ছিলেন গাভাস্কার, বিশ্বনাথ, তার সঙ্গে বাকি আরো কিছু ব্যাটার। ইনফ্যাক্ট এই 3টে টেস্টে খেলেছেন এমন 3 জন ক্রিকেটার আছেন, গাভাস্কার, বিশ্বনাথ এবং কৃষণ সিং বেদি। আর একটা জিনিস যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটা হচ্ছে গাভাস্কারের সেই ইনিংসটা এবং বিশ্বনাথের ইনিংসটা। গাভাস্কারের ইনিংসটা মানে আমার মতে গাভাস্কারের সেরা টেস্ট ইনিংস। ম্যাচের পরিস্থিতি, বিপক্ষের বোলিং, উইলিস, বথাম, হেনরিক, 3 জন পেসার, এবং ফিল এডওয়ার্ড যথেষ্ট ভালো বোলার ছিলেন স্পিনার হিসেবে। সেখানে থেকে তাদের বিরুদ্ধে একটা 438 রানের টার্গেট তাড়া করার জন্য ভারত একসময় 366 রান ছিল এক উইকেটে, যার পর ভেঙ্কসারকার আউট হয়ে যায় এবং তারপর ভারতের মানে রানে ভাটা পড়তে শুরু করে, কেননা বথাম 3টে উইকেট নেন, রান আউট করেন দুটো এবং ক্যাচ নেন দুটো, সব মিলিয়ে ওইখানে ভারত পিছিয়ে পড়ে। কিন্তু গাভাস্কারের সেই 221 রানের ইনিংস, মানে টেস্টে ব্যাটিং এর বড় রান তারা কি করে করতে হয়, কন্ট্রোল ওয়েতে চেস করতে হয়, প্রথম দিকে ভি এর মধ্যে খেলা, পরের দিকে অ্যাক্সিলারেট করা, এইটা করা, এবং এইখানটাতে দেখিয়ে দিয়েছিলেন গাভাস্কার যে উনি কেন পৃথিবীর সেরা ওপেনারদের মধ্যে একজন বলে গণ্য হন। পুরো ইনিংস প্র্যাকটিক্যালি উনিই কন্ট্রোল করছিলেন। এবার শেষ পর্যন্ত একটা সময় এত টায়ার্ড হয়ে গেছিলেন, খেয়াল রাখতে হবে তখন কিন্তু ইংল্যান্ডের সামার, টায়ার্ড হয়ে গেছিলেন, একটা ড্রিঙ্কস ব্রেক নেন, মানে
আলাদা আচ্ছা। করে শট পাওয়ার জন্য ব্রেক নেন, তার ঠিক পরেই গাভাস্কারের উইকেটটা পড়ে যায়। আচ্ছা। এইটা এবং এর সঙ্গে যেটা হয়েছিল এবং এটা ভারত যদি জিতে যেত, গাভাস্কার এই 221 রানের ইনিংসটা আমি প্রায় নিশ্চিত টেস্ট ক্রিকেটের সেরা 3টে বা 5টা ইনিংসের তালিকায় চলে আসতো। আচ্ছা। না আসার কারণ একটা বোধহয় ভারত শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি। আর একটা বড় কারণ ভারতের হয়েছিল ব্যাটিং অর্ডারটা হঠাৎ করে ভারত চেঞ্জ করে দেয়। মানে হঠাৎ করে আগে কপিল দেবকে নামিয়ে দেয়। এবার কপিল দেবকে খেয়াল রাখে 79 কপিল দেব কিন্তু তার প্রথম ইংল্যান্ড সফর। তখনও কপিল দেব পোক্ত হননি, তার আগের বছর সবে টেস্ট ক্রিকেট খেলতে এসছেন। ভেঙ্কট অধিনায়ক ছিলেন ভেঙ্কটরাঘবন, বোধহয় ভেবেছিলেন কপিল গিয়ে পিটিয়ে রান রেটটাকে বাড়াবেন। কপিল পারেননি, 0 রানে আউট হয়ে ফিরে আসেন। তারপরও ভেঙ্কটরাঘবন নামান যশপাল শর্মাকে। তখন প্যাভিলিয়নে বিশ্বনাথ বসে, ওই বিশ্বনাথকে যদি নামানো হতো তাদের জায়গা, তার জায়গা মতো, তাহলে বলা যায় না মাইক ব্রেয়ারলিকেও হয়তো লয়েডের মতো শুনতে হতো যে তোমার অধিনায়কত্বে কিছু ভুল রয়ে গেছে। লয়েড যেমন পোর্ট অফ স্পেনে হারার পর লয়েডকে অনেক কথা শুনতে হয়েছিল, এবার মাইক ব্রেয়ারলি কিন্তু ওই 79 যে টেস্ট সেটাতেও যদি বিশ্বনাথ আগে নামতেন, খানিকটা ঠিক দিতে পারতেন, তাহলে কিন্তু মাইক ব্রেয়ারলিরও সুনামে অনেকখানি কালির ছিটে পড়তো। এবার ইংল্যান্ড আরো কিছু যদি কায়দা করেছিল, টি এর পরে আধ ঘন্টায় 6 ওভার বল করেছিল। কারণ শেষ 1 ঘন্টায় 20 ওভার বল করতেই হবে, তখন ম্যান্ডেটরি ওভারের নিয়ম চালু হয়ে গেছে। কিন্তু তার আগে যাতে যথাসম্ভব কম বোলিং করা যায়, ইংল্যান্ড ডেলিভারেটলি স্লোড ডাউন দ্য ম্যাচ। 7 ঘন্টায় 6 ওভার বল করাটা কোনো কাজের কথা নয়, যার ফলে পরে ভারতের উপর চাপ তৈরি হয়ে যায় এবং আস্তে আস্তে ওই চাপটা ভারত সামলাতে পারেনি। এবং বিশ্বনাথের আউটটাও কিন্তু একটু গন্ডগোলে আউট ছিল। যে ক্যাচে বিশ্বনাথ আউট হয়েছিলেন সেটার মানে সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে whether it was a right decision or not, মানে বলটা মাটি থেকে করে দেওয়া হয়েছিল কিনা এইটা নিয়ে অনেক কথা পরে হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এটা ভারতের কাছে একটা মানে 71কেও হয়তো ছাড়িয়ে যেত, অবশ্যই অবশ্যই। কিন্তু ভারত শেষ পর্যন্ত পারেনি। তবে এটা অবশ্যই ভারতীয় ক্রিকেটের একটা অন্যতম গৌরবোজ্জ্বল অধ্যায়। মনে রাখতে হবে 79 সালে কিন্তু আজকে যে ভারতকে আমরা দেখছি, ভারতের ক্রিকেটের যে পজিশন, সেটা কিন্তু ছিল না। এই হচ্ছে 79 ঘটনা। আমি ডিটেল ম্যাচের মধ্যে গেলাম না, উল্লেখযোগ্য কতগুলো জায়গা আমি স্কোরবোর্ড রয়েছে, কিন্তু মানে এই ম্যাচটাতে ভারত কিন্তু মানে নিজেদের অনেকটা ফিরিয়ে আনে টেস্ট ম্যাচের আঙিনাতে। তো এইটা একটা ভীষণ উল্লেখযোগ্য বলে আমার মনে হয়েছে। আমরা এই পর্বের অনুষ্ঠানটা শেষ করব এর পরের টেস্ট ম্যাচটা নিয়ে, যেরকম আমরা লর্ডসকেও দুটো ভাগে ভেঙেছিলাম, একটা 83 বিশ্বকাপের আগে এবং পরে, এবং এটাকেও আমরা ভাগ করব সেইভাবেই 1982 সফরের টেস্ট ম্যাচ দিয়েই এই পর্ব শেষ করব। আর এর পরের যে অংশটা, অর্থাৎ এটাকে বলা যায় যে সচিন যবে থেকে ওভালে টেস্ট খেলেছেন যিনি, তো সেইখান থেকে আমরা পরবর্তী পর্ব শুরু করব। তো 1982 মানে গাভাস্কারের শেষ ওভাল টেস্ট দিয়ে প্রথম পর্ব শেষ হবে এবং সচিন তেন্ডুলকরের প্রথম ওভাল টেস্ট দিয়ে পরবর্তী পর্ব শুরু হবে। আর মাঝখানে ব্রিজ থাকবেন কপিল দেব। তো 82 এই যে টেস্টটাতে গাভাস্কারের শেষ টেস্ট, এবং ইন্টারেস্টিংলি এই ম্যাচটাতে গাভাস্কার পায়ে চোট পান। আচ্ছা। মানে পায়ের হাড় ভেঙে গেছিল, স্লিপ পয়েন্টে ফিল্ডিং করছিলেন, বথাম ডাবল সেঞ্চুরি করেছিলেন, বথামের একটা বিশাল জোরে হিট রবি শাস্ত্রীর বলে, সেটা গাভাস্কারের পায়ে এসে লাগে এবং পায়ের হাড় এক্সরে করে দেখা যায় ভেঙে গেছে। তো গাভাস্কার যার জন্য এই ম্যাচটা আর কি খেলতেই পারেনি, আর ব্যাট করতেও নামতে পারেননি। তবে ভারত এটা বেশি অনেক রানের খেলা হয়েছিল, ইংল্যান্ড প্রায় 500 অনেক রান করে দিয়েছিল, ইংল্যান্ড অনেক বড় রান করেছিল। বথাম সেঞ্চুরি করেছিলেন, ল্যাম্প সেঞ্চুরি করেছিলেন, উত্তরে ভারতও ভালো রান করে এবং সেখানে উল্লেখযোগ্য ভূমিকা ছিল অনেকেই 50-এর ঘরে রান করেছিলেন,
রবি শাস্ত্রী করেছিলেন, বিশ্বনাথ করেছিলেন, কপিল 93 বলে একটা 97 রানের ইনিংস খেলেছিলেন, যেটা কিনা ভারতকে 400 রান পার করতে সাহায্য করেছিল, আচ্ছা। যার ফলে ভারতকে ফলোয়ারে নামানোর জায়গায় ইংল্যান্ড যায়নি। সেকেন্ড ইনিংস গুলো মোটামুটি একাডেমিক ইন্টারেস্ট, কেননা ম্যাচটা তারপরে অ্যাকচুয়ালি খুব ডাল ম্যাচ হয়ে যায়। তো এখানে এই বথামের কথা বলতে আরেকটা মনে পড়লো, যেটা আমি 79 টেস্টটার সময় উল্লেখ করতে ভুলে গেছি। যেহেতু এখানেও বথামের নাম এলো, ডবল সেঞ্চুরি, গাভাস্কারের পায়ে চোট লেগেছিল বথামের ইয়ে থেকে। 279 ওভার টেস্টের মাঝখানে কোনো একটা দিন সকালবেলায় বথাম আর গাভাস্কার মানে খেলা শুরুর আগে নিজেদের মধ্যে এমনি কথা বলছে। বথাম নাকি বলেছিলেন যে আমি জানো তো কালকে একটা স্বপ্ন দেখেছি, আচ্ছা। এই ম্যাচটাতে তুমি লাস্ট দিনে আমাদের দুজনের মধ্যে কেউ একজন একটা ডবল সেঞ্চুরি করবে। আচ্ছা। এবার শেষ পর্যন্ত গাভাস্কারই করেন। আর ম্যাচে যে মোমেন্টো হয়, বথাম 2টো স্টাম্প কালেক্ট করেছিলেন খেলার শেষে 79 টেস্টের পরে, একটা নিজের জন্য, একটা গাভাস্কারের জন্য। অপূর্ব। এইরকম সৌজন্য এখন খুব কমই দেখা যায়। এবার এর পরের বছরে দুজনে একই টিমে খেলেন ইংলিশ কাউন্টিতে। 80-তে সামারসেটে গাভাস্কার 1 বছর খেলেছিলেন। তো এটা আরেকটা, এগুলো সব ছোট ছোট ঘটনা যেগুলো আর কি মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সময় খুব নির্দিষ্ট, সেই কারণে আমাদের 82 সফরের ওভার টেস্ট দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। এবং এই যে টুকরো টুকরো ঘটনা, অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ওভারের। আর এই যে টুকরো টুকরো ঘটনা, এগুলো নিয়ে অন্য কোনো আড্ডা, অন্য কোনো পর্ব হতেই পারে ভবিষ্যতে। অনেক অনেক ধন্যবাদ কলরবদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আর আমিও অপেক্ষা করব খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব, ওভারের দ্বিতীয় পর্বটা রেকর্ড করার জন্য। আশা করি দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করবেন দ্বিতীয় পর্বের জন্য। নমস্কার। অনেক ধন্যবাদ।